পারবো তখন যারা মেবি আন্দোলন করছে, ওইখানে যে ছোট বাচ্চা মারা গেছে, যে বয়স্ক মানুষটা মারা গেছে, যে ফুটপাতের লোকটা মারা গেছে, যে নিরীহ একটা মানুষ মারা গেছে, যে একটা রাজনীতিবিদ মারা গেছে, যে একটা পুলিশ মারা গেছে, অন্যান্য বাহিনী যদি কেউ মারাতে থাকে, প্রতিটা মানুষের জীবন ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে কোনো মানে দ্বিমত পোষণ করার কারো কোনো রিজন নেই। কারণ আমি আপনার সাথে সোফাতেও বসতে পারবো তখন যারা মেবি আন্দোলন করছে, তাদের সাথে যে আমি রাস্তায় বসতে পারতাম। আমার কাছে মনে হয়েছে দ্যাটস হোয়াট আই ফিল, অ্যাটলিস্ট যে কথা বলার, আমি সবকিছুর সমাধান ফিল করি হচ্ছে আলোচনা। এই কারণে আমি এখনো সরকারের সাথে যোগাযোগ করতে চাই। যে কোনো দিন আমি বলতেছি যে আমাকে যদি কালকে বলা যায় হ্যাঁ ঠিক আছে আসেন আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেন, সবকিছু আমার করতে রাজি আছি, বাট ওই সেফটি এন্ড সিকিউরিটিটা তো দিতে হবে। সাম্প্রতিক একটা ডেভেলপমেন্ট আছে যে আপনার রাজনৈতিক দলের নেতা যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলছেন ডিসেম্বরে দেশে আসবেন, এই নিয়ে দেশে একটা আনরেস্ট তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে আপনার মনে হয় যে সরকার আপনাকে সবুজ সংকেত দেবে? বিকজ সাকিব আল হাসান ইজ এ বিগ নেম। এখন এটা তো সরকার চিন্তা করবে। এখন সরকার যদি আমাকে সেফটি সিকিউরিটি দেয়, এমন তো না যে মানে আমাদের দলের সবাই দেশের বাইরে আছে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি বলতে পারেন মানুষ আছে দেশে। আপনি দেশের বাইরে কতজন মানুষ আছে আপনি মনে করেন? কতজন নেতাকর্মী আছে দেশের বাইরে? 10,000, 20,000, 50,000, 1 লাখ, এর বেশি তো নাই। এটা তো আমি মনে করি। বাট যারা আছে তারা কি আছে না? মানে সমস্যা শুধু আমার দিক থেকে, মানে আমি গেলেই সমস্যা। মানে আমার কাছে এই জিনিসটাই মনে হচ্ছে। এটা এখন হতে পারে যে আমার পজিশনের কারণে। যে কোনো দিন আমি বলতেছি যে আমাকে যদি কালকে বলা যায় হ্যাঁ ঠিক আছে আসেন আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেন, সবকিছু আমার করতে রাজি আছি, বাট ওই সেফটি এন্ড সিকিউরিটিটা তো দিতে হবে। যদি এরকম তো দেখছি যে আমরা কোন কোন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, হত্যা মামলা ছিল, যেমন আপনার সাবেক স্পিকার, তাকে অ্যারেস্ট করা হলো, পরদিনই তিনি জামিন পেয়ে গেলেন। এরকম কোন প্রসিডিউর যদি হয়, মানে সেটাও আমার জানতে হবে। আমি তো আসলে এগুলোতে খুব বেশি এক্সপার্ট না, আমি জানিও না। মানে আপনি 1-2 দিন জেলে থাকা নিয়ে বেশি আপত্তি? না না, জেলে থাকা না থাকার বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমি যে 2 বছর কিংবা 2 বছরের উপরে দেশের বাইরে থাকলাম, এটাই কেন থাকলাম, এটা আমার কেন থাকতে হবে? আমি ওই প্রসঙ্গে আসলাম, এটা কি এক ধরনের এটা নির্বাসনের মতো? এটাই তো একটা বড় শাস্তি। প্রথমত একটা যে আপনি যদি কোনো অপরাধ না করেন আর এই 2 বছর দেশে আসতে পারতেছেন না, এটাই তো একটা বড় শাস্তি। এটা তো জাস্টিস হলো না। সবার আগে যদি বাংলাদেশই হয়, এটা কি সবার আগে বাংলাদেশ হলো নাকি? আমি বুঝি না। বলা আর করার ভেতরে পার্থক্য আছে। রাজনৈতিক প্রশ্ন করে কোনো রিগ্রেট হয় না আপনাদের? যেটা অনেকের প্রশ্ন যে ওই রেজিম 15 বছর, বিশেষ করে 24-এর জুলাই আগস্ট, আমরা অনেক ঘটনা অনেকভাবে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয়, বাট সাকিব আল হাসান তো শুধু একজন রাজনীতিবিদ না, একজন ক্রিকেটার। আপনি রাজনীতিবিদ হওয়ার আগে মানুষের কাছে অনেক পপুলার একজন বড় চরিত্র। ওই কনটেক্সটে বা ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মনে হয় যে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্টলি হ্যান্ডেলড? হ্যাঁ, এগুলো তো 100%। প্রথম কথা হচ্ছে প্রতিটা মানুষের জীবন তার এবং তার ফ্যামিলির কাছে সব থেকে মূল্যবান। বাইরের মানুষ রিয়েলাইজ করবে না। আপনি মারা গেলে আমার কিছু আসবে যাবে না, আমি মারা গেলেও আপনার কিছু আসবে যাবে না। আপনি হয়তো বলবেন যে আহারে ভালো মানুষ ছিল, কিংবা আহারে খারাপ মানুষ ছিল, তারপরেও ইন্নালিল্লাহি বলবেন। আমিও হয়তো আপনার না ঠিক আছে ইন্নালিল্লাহি একটা সমবেদনা মেসেজ আপনার আত্মীয় স্বজন কাউকে দিব, স্টে স্ট্রং, মে আল্লাহ ব্লেস হিম জান্নাহ, অথবা এই টাইপের কিছু। এখন হ্যাঁ কাস্টমাইজ থাকে, হ্যাঁ, এআই দিয়ে করা যায়, বাট মানে এইটুকুই তো, এর বেশি কিছু তো না। কিন্তু যে ফ্যামিলির ছেলে মেয়ে বাপ মা বাচ্চা যেই মারা যায়, তাদের ফ্যামিলির উপরে কি যায়? যে মারা গেছে সে তো মারাই গেল আসলে, বাট যদি সে একজন উপার্জনকারী হয় ওই ফ্যামিলির একমাত্র, বাকিদের কি একটা অবস্থা? তো এরকম ভাবে চিন্তা করলে আসলে খুবই মর্মান্তিক। প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট এবং ইকুয়ালি ইম্পর্টেন্ট, নট নেসেসারিলি যে এই ফ্যামিলি মানে এরকম এরকম হ্যাঁ মানে জমিদারি ফ্যামিলি, এরকম বংশের ফ্যামিলি, কিংবা এর ফ্যামিলিতে কিছু নাই। মোর অর লেস প্রতিটা ইকুয়াল। প্রতিটা মানুষের লাইফের অনেক বড় দাম আছে এবং সবার সেম, যার যার জায়গা থেকে সেম সেম রেসপন্সিবিলিটি কিংবা সেম ধরনের মানদণ্ড থাকা উচিত। তো সেই জায়গা থেকে খুবই মর্মান্তিক বিষয়টা যেটা হয়েছে। থিঙ্ক কুড হ্যাভ হ্যান্ডেল বেটার, অবশ্যই বেটার করে হ্যান্ডেল করা যেত, বাট একটা মানুষ সবসময় যে ভালো ডিসিশন নিতে পারবে তা না। আমি যদি একটা টিমের ক্যাপ্টেন হই, সবসময় আমার ডিসিশন ভালো হবে না, ভালো হয় খারাপ হয়। মানুষের কেউই পারফেক্ট না, নো ওয়ান ইজ পারফেক্ট। সবারই ভালো আছে খারাপ আছে, রিয়েলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কি মর্মাহত, আমি কিনা, না এরকম না হলে এরকম হলে ভালো হতো, এগুলো রিয়েলাইজেশন আমার আছে কিনা সেটা যদি বলেন, আমার আছে অবশ্যই, অনেক ভালোভাবে হয়তো হ্যান্ডেল হতো। আমার প্রবলেমটা যেটা ছিল যে আমি 2 মাস ধরে দেশের বাইরে ছিলাম। আমি আমারটা বলি,
দলগত জিনিসটা আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট, কারণ আমি মানে ডিসিশন মেকিং এর পার্ট কখনোই ছিলাম না। আমার খুবই সামান্য টাইম, ওরকম কখনো সুযোগও হয় নাই কথা বলার, বোঝার দলের ফিলোসফি কিংবা ইয়া। এখন মেবি আরো বেশি জানি এই 2 বছর 2.5 বছর। কিন্তু ওই সময়টা আমার ধ্যান জ্ঞান সবই ছিল ক্রিকেট। ক্রিকেট খেলতেছি কানাডার মতো একটা জায়গায়, অপোজিট টাইম জোন, অপোজিট সব কিছু। এখান থেকে আসলে পুরো জিনিসটা রিয়েলাইজ করাটা খুব ডিফিকাল্ট। এখন যখন আস্তে আস্তে অনেক কিছু দেখি, আমার কাছে জিনিসগুলো অনেক মানে কষ্টদায়ক মনে হয় যে এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়েছে বাংলাদেশে। কারণ আমি তো দেখি না, আমার তো লাইফ টাইমে আমি এই জিনিসটা দেখিনি, আর ওটাও দেখার সুযোগ হয় না আলটিমেটলি। আমার পক্ষে পুরোটা সিচুয়েশনের সাথে নিজেকে সম্পৃক্ত করা খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়, কারণ আমি বুঝতেছি না তো যে আসলে কি ঘটতেছে। ইন্টারনেট বন্ধ, মানুষ নাকি মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছে না, রিয়েল ঘটনা বোঝা যাচ্ছে না, মেবি 3 দিন 4 দিন আগে ঘটে গেছে, ওই দিন ঠান্ডা আছে, আমি হয়তো বুঝতেই পারতেছি না যে আসলে 2 দিন আগে কি হয়েছে কিংবা 2 দিন পরে কি ঘটতে যাচ্ছে। কারণ অনেক ডিফিকাল্ট, আপনি কোনোভাবে রিয়েলাইজ করবেন না, এবং আপনি যখন ওই জিনিসটার সাথে সম্পৃক্ত না, খুব বেশি ডিফিকাল্ট। এখন আমি কি বুঝবো যে ফিফার ইসে কি হচ্ছে কিংবা ব্রাজিল আর্জেন্টিনা টিমের ফেডারেশনে কি হচ্ছে? অসম্ভব ব্যাপার, তাই না? অসম্ভব ব্যাপার আপনার বোঝা। ঠিক আছে, যদিও আমি পার্ট অফ দ্য গভর্নমেন্ট ছিলাম, আমার আরো অনেক বেশি দরকার ছিল, সেগুলো তো আমি বলি না যে দরকার ছিল না, অবশ্যই দরকার ছিল। আরো বেশি সম্পৃক্ততা থাকলে, আরো বেশি বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারলে, মেবি আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি দেশে থাকতাম, আমি যদি যে কথা বলতে পারতাম, মেবি আরো অনেক ভালোভাবে হ্যান্ডেল করা যেত। এটা হচ্ছে আমার রিয়েলাইজেশন, আমি মনে করি। কারণ আমি আপনার সাথে সোফাতেও বসতে পারবো, তখন যারা মেবি আন্দোলন করছে তাদের সাথে যে আমি রাস্তায় বসতে পারতাম। আমার কাছে মনে হয়েছে দ্যাটস হোয়াট আই ফিল, অ্যাটলিস্ট যে কথা বলার, আমি সব কিছুর সমাধান ফিল করি হচ্ছে আলোচনা। এই কারণে আমি এখনো সরকারের সাথে যোগাযোগ করতে চাই, কিংবা এই কারণে আমি করি, কি বলে, যখন ইন্টার্ম গভর্নমেন্ট ছিল তাদের সাথেও যোগাযোগ করছি, এখনো যোগাযোগ করার ট্রাই করি। নট নেসেসারিলি আমি তাদের ফরে, তাদের পক্ষে কিংবা তাদের মতামতের সাথে একমত, তা না। বাট আমি মনে করি যে আপনি আলোচনা করলেই একটা সমাধান পাবেন। ধরেন এখন আপনি আমার সাথে যদি তার কথা না বলেন, আমি বুঝবো কিভাবে যে আসলে প্রক্রিয়াটা কি? আপনি যখন আমার সাথে আলোচনা করবেন, তখন আপনি হয়তো 2-1টা অপশন দিবেন, আমি 2-1টা অপশন আলোচনা করবো আপনার সাথে, মেবি একটা সমাধান হলেও হতে পারে। তারপরে যদি না হয়, আলোচনার পরেও তো সবসময় হয় না, কারণ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে সারা পৃথিবী আলোচনা করতেছে, সমাধান হচ্ছে না, নাই হইতে পারে। কিন্তু আলোচনা তো একটা ওয়ে, সমাধানের সব থেকে বড় ওয়ে হচ্ছে আলোচনা। তো সেটা যদি না হয়, সেটা তো আসলে খুব ডিফিকাল্ট, তাহলে খুব ডিফিকাল্ট। বাট আমি যেটা বললাম, ওইখানে যে ছোট বাচ্চা মারা গেছে, যে বয়স্ক মানুষটা মারা গেছে, যে ফুটপাতের লোকটা মারা গেছে, যে নিরীহ একটা মানুষ মারা গেছে, যে একটা রাজনীতিবিদ মারা গেছে, যে একটা পুলিশ মারা গেছে, অন্যান্য বাহিনী যদি কেউ মারাতে থাকে, প্রতিটা মানুষের জীবন ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে কোনো মানে দ্বিমত পোষণ করার কারো কোনো রিজন নেই। এটাতে কেউ দ্বিমত পোষণ করবে বলে আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে বলতে পারি এটাতে কোনো দ্বিমত আমার নাই। সেটা কেউ ওই আন্দোলনের পক্ষেই হোক বিপক্ষেই হোক, এটার ভায়োলেন্স হইতে পারে না। মানে আপনি তো অনেকবারই বললেন আমার বয়স, আসলে আমার বয়স হয়ে গেছে, মানে ওই জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগে, ভায়োলেন্স। আমি এই জিনিসটা যুদ্ধক্ষেত্রে মানুষের নিতেই পারি না। মৃত্যু, কিন্তু আমরা কি জাতিগতভাবে ভায়োলেন্ট হয়ে গেলাম কিনা? যে আমি সামহাউ ফিল করি যে আমরা ওয়ান অফ দি ফিউ কান্ট্রি যারা হচ্ছে যে নিজেরা মিলে নিজেদের দেশের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে সামহাউ। এটা পরিস্থিতিগত কারণে, অন্যদের ইনফ্লুয়েন্সে কিংবা অন্যভাবে পরিস্থিতিগত কারণে আমরা আমাদের নিজেদের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকি। পৃথিবীর আর কোনো দেশ নিজেদের ক্ষতি করার জন্য অ্যাটলিস্ট খুব কম ব্যস্ত থাকে বলে আমার মনে হয়। অন্য দেশের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকতে পারে, কিন্তু নিজেদের ক্ষতি করার জন্য খুব কম দেশ মেবি ব্যস্ত থাকে। আর যাই হোক, অ্যাটলিস্ট তারা আলোচনা করে। আমাদের এই একটা বড় সমস্যা, আলোচনা। এখন আপনি ধরেন, মানে আমি আমি যে এটা এখন ফিল করতেছি, আমি তো আসলে ধরেন আপনি বলতে পারেন যে আগে তো মানে পাওয়ারেই ছিলাম কিংবা গভর্নমেন্টের ফরেই ছিলাম, আমার ওই আমি উল্টা পাশে চেয়ারটাতে বসিনি, তো আমি ওটা বুঝিনি। এখন আমি যেটা ফিল করি, আমি যেটা বললাম আগে, আপনাকে যদি 49 মানুষ বা 49% মানুষ ভোট নাও দেয়, সাপোর্ট নাও করে, আপনি তাদেরও রিপ্রেজেন্টেটিভ, তাদের জন্যও আপনার দরজাটা খোলা থাকতে হবে। আপনি এটা কখনোই করতে পারবেন না যে তাদের জন্য বন্ধ দরজা। ভাই সেই দরজা তো গত 15 বছর বন্ধই ছিল। সেটা আমি আমি বলতেছি, যদি সেটা তারা ফিল করে থাকে, আমি তাদের প্রতি সিম্পাথাইজড যে তারা এটা ফিল করছে। কিন্তু তারা এটা ফিল করার পরে যদি তারা আবার সেম কাজটা করে, সেটাও আবার আমি মনে করি যে রাইট না। মানে আমি যদি এখন ফিল করি যে আমি সাথে যেটা হচ্ছে এটা রাইট না, কিন্তু আমি আসার পরে আমি আবার সেম কাজটা করি, সেটাও রাইট না। আমি তো অ্যাটলিস্ট আমার এই রিয়েলাইজেশনটা থাকতে হবে যে আমার সাথে খারাপ হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে ইসের সাথেও আমি যখন এই সুযোগটা পাবো আমিও তাদের সাথে খারাপ করবো। প্রধানমন্ত্রী তো একটা বক্তব্যে সে বলছেই যে সে চাইলে অনেক কিছু করার ক্ষমতা রাখে, বাট সেটা
বিশ্বাসী না, আমিও এটা বিশ্বাস করতে চাই, কিন্তু তার প্রমাণের জন্য আমি চাই যে আমার সাথে অন্তত জিনিসটা হোক। শুরু তো করতে হবে কাউকে না কাউকে, কোথাও না কোথাও। আপনি যদি আলটিমেটলি আসলে বাংলাদেশেরই ভালো চান, আপনি ভালো চান, আমি ভালো চাই, এখন যে দেশের প্রধানমন্ত্রী আছে সে ভালো চায়, অপোজিশন লিডার যে আছে সে ভালো চায়, তাহলে তো সবার চিন্তা তো এক। আপনার 4 ক্যাপ্টেনের যদি একই চিন্তা থাকে, আপনার মেবি ওয়েটা ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু চিন্তাটা তো এক আলটিমেটলি। কিন্তু আমার দলটাকে জিততে হবে বেশি ম্যাচ। আপনি জিতেন, সবাই তাই চাই। এখানে আমেরিকাও সমস্যা কি এখানেই বোধ হয়? সমস্যা কি এখানে? বাংলাদেশের আপনার কি মনে হয়? আপনার কাছে আমি বাংলাদেশের সমস্যাটা আমার কাছে মনে হয় যে আমি ক্ষমতায় থাকলে দেশ ভালো, আমি বিরোধী দলে থাকলে দেশ ভালো। এই কারণে আমার কাছে মনে হয় যে এই ডিসিশনটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত সবসময়। জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত, লেট দেম ডিসাইড। মানে আমি ভালো করলাম না খারাপ করলাম, এটা মানুষ আমাকে সার্টিফিকেট দিবে, আমি আসলে নিজেকে সার্টিফিকেট দেওয়ার কেউ না। হ্যাঁ, সেটা তো সবাই আপনার পক্ষে যাবে না, কিন্তু বেশিরভাগ মানুষ যদি আপনার ফরে যায় তার মানে আপনি ইউ ডিড ওয়েল। বেশিরভাগ মানুষ যদি আপনার ফরে না যায় তার মানে হচ্ছে আপনার আরো ভালো কাজ করতে হবে। মানে আমি খুব সিম্পল ভাবে দেখি, আমি ক্রিকেট খেলছি সারা জীবন, দেখেন আমার চিন্তা ভাবনা অত বেশি ইয়েতে আসে না। আমি খুব সিম্পল ভাবে চিন্তা করতে পছন্দ করি যে আমার সার্ভিস, আমি একটা টাইম পর্যন্ত আমার সার্ভিস দায়িত্বে ছিল, আমি সার্ভিসটা দিছি, পিপুল উইল জাজ যে আমি ভালো করছি না খারাপ করছি, আমি বেটার ছিলাম না খারাপ ছিলাম, আমি আরো দিতে পারতাম কি দিতে পারতাম না, সবকিছুই তাদের হাতে আলটিমেটলি। সো আমি বিশ্বাস করি তাদেরই এই ডিসিশনটা নেওয়া উচিত। এখন ওই প্রক্রিয়াটাও আমাদের ঠিক করতে হবে, বাট ওইটা করবে কারা? যারা ডিসিশন মেকার তাদেরই তো করতে হবে সামহাও। বাট আমার একটা জিনিস অবাক লাগে কি জানেন, বাংলাদেশ ক্রিকেটের আপনাদের অনেক আগের জেনারেশন থেকে চিনি, তখন ক্রিকেট খেলতেন এলিটরা। এলিটরা কখনো রাজনীতির সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না, যারা স্পেশালি ক্রিকেট খেলতেন। আমি কোনো ক্রিকেটারকে দেখিনি যে তারা আওয়ামী লীগ সমর্থক, সিরিয়াসলি। এবং মাশরাফি যখন 18 সাল নির্বাচন করলেন, আপনি হলেন, আমার আমি একটু সারপ্রাইজ ছিলাম যে আপনারা রাজনৈতিক মতাদর্শের সঙ্গে অ্যালাইন্ড হলেন কি কারণে? মানে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আপনারা কি মানে ওইটা একটা ডিফারেন্ট চিন্তা যে রাজনৈতিক মতাদর্শের সাথে অ্যালাইন্ড হয়েই আপনার কাজ করতে হবে সবসময়। ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন বাট স্টিল বি ইন দি সেম টিম। মানে আমার প্ল্যানের সাথে মুশফিক ভাইয়ের প্ল্যান, তামিমের প্ল্যান, মাশরাফি ভাইয়ের প্ল্যান, রিয়াদ ভাইয়ের প্ল্যান, লিটনের প্ল্যান, শান্তর প্ল্যানের মিল থাকবে না। তার মানে এই না তো যে আমরা ডিফারেন্ট টিমে খেলতেছি, বা লক্ষ্যটা একই থাকবে, লক্ষ্য এক, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ ইন দেয়ার থিওরি, দেয়ার প্ল্যান, দেয়ার চিন্তাধারা। সবকিছু আপনার সবসময় থাকবে না অ্যালাইন। অনেক কিছুতে আমি অ্যাগ্রি করবো, অনেক কিছুতে আমি করবো না। কারণ আপনার যদি সবাই থাকে যে একই মতাদর্শের, একই চিন্তা, তাহলে তো আপনি ডিফারেন্ট ওপিনিয়নই পাচ্ছেন না। অপোজিশনই নেই। হ্যাঁ, মানে এটা বলতেছি না অপোজিশন তো মানে আপনার একটা unchallenged আছেই, গেলেন। আপনার দলের ভেতর আপনার অপোজিশন লাগবে যারা আপনাকে ডিফারেন্ট পার্সপেক্টিভ দিবে। তো আমরা ধরেন যখন একটা টিম সিলেকশন মিটিং করি কিংবা টিম মিটিং করি, ও বলে না যে এই প্লেয়ারটার এইখানে দুর্বলতা আছে, আমরা যদি এইভাবে খেলি ভালো হবে। আরেকজন প্লেয়ার বললো যে না, আমার কাছে মনে হয় এইভাবে না হয়ে যদি এইভাবে যায় আমাদের বেটার চিন্তা আছে, বেটার ভাবে চান্স আছে সাকসেসফুল হওয়ার। সিলেক্টর চিন্তা করতেছে এই 4টা পেস বলার হলে আমার জন্য ভালো হয়, এই স্পিন কম্বিনেশন দরকার, আমার এই একটা বেশি ব্যাটসম্যান লাগবে কিংবা এই সিরিজে একটা কম ব্যাটসম্যান লাগবে, এই রিজন। আমি ফিল করতেছি না আমার টিমে এই জিনিসটা দরকার, কোচ ফিল করতেছে না আমার টিমে এই জিনিসটা দরকার, কিন্তু দিন শেষে যখন সব শেষ হয়ে যাচ্ছে আমরা একটা জায়গায়, নট নেসেসারিলি আমি আমার আইডিয়াটা তাদেরকে বুঝাইতে পারছি, কিন্তু দিন শেষে আমরা একটা দল। দ্যাট ডাজন্ট মিন যে আমার তাদের সব প্ল্যান কিংবা ইসের সাথে আমি সব এগ্রি করে আছি। মানে আমি যদি ধরে নেই যে আপনার বা মাশরাফির গোল ছিল যে দেশের ভালো করা, ডেফিনেটলি আপনার এলাকার উন্নয়ন। শ্রীলঙ্কার অনেক খেলোয়াড় রাজনীতি জড়িয়েছেন, অল ফেইল্ড ব্যাডলি। কিন্তু একজন মানুষ, ইমরান খান পাকিস্তানের, তিনি দেশের ভালো চেয়েছেন, মায়ের জন্য ক্যান্সার হসপিটাল করেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার কি মনে হয় যে এই জায়গায় খেলোয়াড় রাজনীতি, এই জায়গাটা ইমরান খান প্রবাবলি আউট অফ দ্য ওয়ার্ল্ড একজন পার্সোনালিটি? হ্যাঁ, সে আসলে মানে ধরেন আজকে যদি মাশরাফি ভাই কিংবা আমি একটা ওয়ার্ল্ড কাপ জিততাম, আমরা মেবি ওই লেভেলে চলে যেতে পারতাম। আই ডোন্ট নো বাংলাদেশের পার্সপেক্টিভে হতো কিনা, বাট ওই সময় ইমরান খান যে ওয়ার্ল্ড কাপ জিতছে, তার যে পপুলারিটি, আমি এখনো যে পাকিস্তানে দেখি যে তার যে পপুলারিটি, ইলেকশন হলেই জিতে যাবে এমন অবস্থা আমি ফিল করি আর কি। মেবি না, না, সত্যি, বিকজ পাকিস্তানের বর্তমান দলের একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে হ্যাঁ মেবি, ইমরান মানে এটা মানে আমার পক্ষে তো বলা মুশকিল ইলেকশন না হওয়া পর্যন্ত, বাট মেবি জিতে যাবে। বাট সে আছে জেলে, তাই না? কম্প্রোমাইজ করলে কিন্তু জেল থেকে বেরোয় যাবে। হ্যাঁ, মানে এই জিনিসগুলাই আপনি ধরেন মানে আমি যেটা একদম সিম্পল বাংলাদেশি হিসাবে ফিল করি, মানে আমি যদি 6 মাস 7 মাসের পলিটিক্স ক্যারিয়ার বাদ দিই, আমি তো
এমন না যে ডেসপারেট ফর সামওয়ান। আমার চিন্তাধারা সবসময় বাংলাদেশের ভালো দিক করতেছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করতেছে, আমার ভালো লাগতেছে, বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছে, আমার ভালো লাগতেছে, বাংলাদেশের কোনো ভালো নিউজ আসতেছে, ভালো লাগতেছে, বাংলাদেশের মাথাপিছু আয় ভালো করতেছে, আমাদের ভালো লাগতেছে। পাসপোর্ট আমরা 41, 42, 43 যত নাম্বারেই ছিলাম, আমার কাছে ভালো লাগে জিনিসগুলো। যখনই শুনি যে একটা জিনিস পিছাই গেছে, আমার কাছে ভালো লাগে না। যেমন আমরা নাকি ভিয়েতনামের কাছে এখন পেছাই গেছি, আমাদের মাথাপিছু আয় কমে যাচ্ছে। এই জিনিসগুলো আমি বলতেছি না যে মানে আমি কাউকে সমালোচনা করার জন্য না, এটা আমি পছন্দ করি না। আমি চাই সবসময় ভালোর দিকে যাবে। তো আমার চিন্তাধারা সবসময় ওই প্ল্যাটফর্মে ছিল। এক্স্যাক্টলি কি বলতে গেছিলাম মাথায়, ইমরান খানের প্রসঙ্গে। তো যেটা হচ্ছে যে যদি ওরকম একটা সিচুয়েশন তৈরি হতো, আমরা যদি ওরকম কোনো একটা অ্যাচিভমেন্ট করতাম, মেবি মানুষও আমাদেরকে ওইভাবে চিন্তা করতো। বাট আমি এক দেশের সাথে আরেক দেশের কম্পেয়ার করতে চাই না। যখন মানে আমি নর্মাল ছিলাম, মানে মিডিয়া কিংবা মানুষজনের কথা শুনলে মনে হতো যে আওয়ামী লীগের পপুলারিটি নাই, কিন্তু তারপরে তারা ক্ষমতায় আছে। এখন মনে হয় বিএনপির পপুলারিটি নাই, তাও তারা ক্ষমতায় আছে। সামহাউ আপনি ক্ষমতায় থাকলে আপনি পপুলার থাকতে পারবেন না, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আপনার কাজ করা থেকে বিরত থাকতে হবে। আপনি পপুলার ইয়েগুলা চিন্তা করবেন, আপনার কাজটা খুব ডিফিকাল্ট কাজ, জায়গাটা খুবই ডিফিকাল্ট জায়গা, খুবই সেন্সিটিভ জায়গা, খুবই টাস্ট একটা জায়গা, মানে যেখানে খুবই প্রতিটা সেকেন্ড আপনাকে মানুষ দেখতেছে। তো এত ইজি না। তো এই জায়গা থেকে আপনার সব ভালো ডিসিশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। মিলিয়নস অফ ওয়েজ আপনি চিন্তা করে একটা ডিসিশন নিতে হয়। কোনো চান্সেস ধরেন আপনি দেশে ফিরলেন, এক সময় ফিরবেন তো অবশ্যই, আমরাও চাই। নিজে কোনো আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক মানে কি আপনার ভালো কাজগুলো আপনার মতো করে জনপ্রতিনিধি না, দেখুন এখানে আর কোনো প্রশ্নই আসার ইয়ে না। আমি একটা দলের সাথে অ্যাফিলিয়েটেড, আমি সেখানেই কমিটেড, এবং সেই জায়গা থেকে আমার ইয়ে নাই। দলের ভালো আছে, খারাপ আছে, দল মোহামেডান থেকে আবাহনী বা ভিক্টোরিতে যাওয়ার কোনো চান্স না। এটা তো মানে ভবিষ্যৎ আসলে নো ওয়ান নোজ, বাট অ্যাট দিস মোমেন্ট আমি হ্যাপি আছি যেখানে আছি। অনেক মানুষের ওপিনিয়ন থাকবে দল ভালো না, অনেক মানুষের ওপিনিয়ন আবার দল ভালো। সো দুইটাই দিকই আছে। হাউ ডু ইউ রিয়েলাইজ, মানে আপনার এটা প্রমাণ কিভাবে করবেন? যখন হোপফুলি একটা কোনো ইলেকশন হবে, সেখানে পার্টিসিপেট করতে পারবো। মানুষ যদি আমাকে ভোট না দেয়, মানুষ যদি আমাদের দলকে ভোট না দেয়, সবই এটা, আমি এটাকে খারাপভাবে নেওয়ার কিছু দেখি না। প্রথমত হচ্ছে ভোট দিলে হচ্ছে একটা বড় রেসপন্সিবিলিটি যে আপনি তাদের হয়ে কাজ করতে হবে, কারণ মানুষ আপনাকে ভোট দিয়ে আনছে। ভোট না দিলে হচ্ছে আরেকটা রেসপন্সিবিলিটি যে মানুষ রিয়েলাইজ করতেছে যে আমরা ভালো কাজ করিনি, কিংবা আমি ভালো কাজ করিনি, কিংবা আমাকে মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না। তাদের বিশ্বাসটা কিভাবে আদায় করা যায়, কি কি কাজগুলো করলে তাদের কনফিডেন্সটা গেইন করা যায় যেন তারা ভোট দেবে। আমার কাছে একদম সিম্পল হিসাব। নট নেসেসারিলি এর জন্য আমার মারামারি, রাস্তাঘাটে নেমে আন্দোলন, যুদ্ধ, ফ্যাসাদ এইগুলো করতে হবে। আর আমি এটাতে আমি এইগুলো নিতেই পারি না। আমার খুবই খারাপ লাগে এই জিনিসগুলো। আমি ফিল করি, আমি এইভাবে নিতে পারি না যে এত বেশি ভায়োলেন্স কেন হবে আমার দেশে। ঠিক আছে, আমাদের মত আলাদা থাকবে, সব ধরনের মত থাকবে, আপনার রাইট আছে আপনার মতামত প্রকাশ করার, আমার রাইট আছে। কেউ কারো মতামত আটকায় রাখাটা এটা উচিত না, এবং এটাতে আমি ভালো খারাপ মানে খারাপ অ্যাটলিস্ট কিছু দেখি না। এই মতামত আপনার যে ভালো না খারাপ, এটাও আপনি জনগণের হাতে ছেড়ে দেন, যে তারা ডিসিশন দেখ যে আপনার মতামতের সাথে তারা কয় পার্সেন্ট একমত, কয় পার্সেন্ট না। দেখুন, আপনি তো ক্রিকেটার, তারকা ক্রিকেটার, আপনি তো এমনি কিছু ভোট বেশি পাবেন, জোকস অ্যাপার্ট। আপনার কি সেই গাটস আছে, ধরেন আপনার যে সরকার আওয়ামী লীগের নেতৃত্ব যেটা আনচ্যালেঞ্জ সবসময় ছিল, আনচ্যালেঞ্জ ছিলেন, আনচ্যালেঞ্জ ছিল না। ধরেন বাংলাদেশে কিন্তু আপনি ক্ষমতায় থাকলেও আপনার প্রতিটা সেকেন্ডই চ্যালেঞ্জিং। পার্টির মধ্যে তিনি সভাপতি, সবসময় সভাপতি ছিলেন, কোনো চ্যালেঞ্জের মুখে ছিলেন না। পার্টি ফোরামে আমরা যেটুকু জানি যে উনার কথার বিরুদ্ধে কেউ কোনো ভয়েস রেজ করতেন না। সাকিব আল হাসান, আপনি তো টিম ম্যানেজমেন্ট নিয়েও কথা বলেছেন এক সময় প্লেইং লাইফে। উড ইউ ডেয়ার টু আর্গু উইথ ইওর লিডার? দেখুন, এটাতে কয়েকটা সিস্টেম আছে। আপনি কিন্তু যখন ন্যাশনাল টিমে নতুন ঢোকেন, আপনার আর্গিউ করার অপশনটা থাকে না। কারণ আপনি সিচুয়েশনটা জানেন না, ডিপলি বুঝতে পারেন না। তো আপনার তখন ওই আর্গিউ করার মতো পজিশনে আপনি নাই। আপনি পজিশনে কখন, ধরেন আপনি দলের ডিসিশন মেকিং এর একজন, আপনি মানে আমি যদি এখন আমাদের দলের দেই, আপনাদের যদি স্থায়ী কমিটির কেউ আমি হই, দেন আমার এই আর্গিউটা করার জায়গাটা আছে, প্ল্যাটফর্মটা আছে। আমার কিন্তু প্ল্যাটফর্ম এখানে নাই যে আমি একজন সাধারণ সদস্য, তার একটা আর্গিউ করার জায়গা আছে, অবশ্যই আছে, বাট একটা লেভেল পর্যন্ত, সার্টেন লেভেল পর্যন্ত। আপনি সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন না হলে কি আপনি ওই আর্গিউটা করতে পারেন? একটা প্লেয়ার এই সিরিজে কিংবা নাহিদ রানার কি এখন ওই আর্গিউটা ওরা করতে পারবে না? সাইডলাইনে যদি সুযোগ আসে আপনাদের, না অবশ্যই। আমি তো এটাই বলছি যে ডিফারেন্ট ওপিনিয়নের মানুষের থাকা আরো ইম্পর্টেন্ট। আমার কাছে যেটা ভালো লাগবে না আমি সবসময় বলবো, বাট বলার ওই প্ল্যাটফর্মটা অবশ্যই থাকতে হবে।
মানে আমি ধরেন যদি এখন ফুল রাজনীতির একদম এখানে ঠিক আছে 50 জনেরও একজন কিংবা 100 জনেরও একজন, দেন আমি অ্যাটলিস্ট আমার ভয়েসটা দিতে পারবো। বাট একটা লেভেলে থাকা পর্যন্ত আপনি দিতে পারেন না। এখানে এটা আপনার ইসেতেও, আপনার যদি একটা মানে ধরেন আপনি স্পোর্টস এডিটর হন, আপনি একদম প্রথমেই যে আসছে 1 মাস চাকরি করতেছে, ও কিন্তু অত ওপিনিয়ন দেওয়ার সাহসও পাবে না, বুঝবেও না আসলে আপনার অফিসটা কেমনে রান করে। বাট ও যদি 5 বছর থাকে, ও যদি একটা পর্যায়ে আসে, মেবি একদম নতুন থেকে ওই যে আপনার আশেপাশের কোনো একটা পদে আসে, মেবি ও আপনাকে তখন পরামর্শগুলো দিতে পারবে।